অনেক বছর পুরনো কথা। বাগদাদে এক সুবিচারক রাজা রাজত্ব করতেন। রাজার এক রানী ছিল এবং ওই রানীর দুই ছেলে ছিল। বড় ছেলের নাম রউফ আর ছোট ছেলের নাম বসন্ত। রাজা এবং রানী দুজনেই তাদের ছেলেদের খুব ভালোবাসতেন। বাদশাহর মহলের বামদিকার বাগানে কয়েকদিন ধরে একটা পুরুষ ও একটা স্ত্রী চড়ুই ছোট একটা বাসা বানাতে ব্যস্ত ছিল। রানী প্রতিদিন ওই দুই চড়ুইকে দেখতেন যে ওরা কত কষ্ট করে বাসা বানাচ্ছে। অবশেষে ওরা ছোট একটা বাসা তৈরি করে ফেলল এবং তারপর স্ত্রী চড়ুইটি তাতে দুটো ডিম পারল। কিছুদিন পর ওই ডিমগুলো থেকে ছানা ফুটে বের হলো। ছানাগুলো প্রতিদিন ক্ষুধার জ্বালায় কিচিরমিচির করত আর তাদের খাবারের ব্যবস্থা দুই চড়ুই মিলেই করত এবং রানী প্রতিদিন এই দৃশ্য দেখতেন। ঘটনাক্রমে একদিন স্ত্রী চড়ুইটি মারা গেল আর ওই পুরুষ চড়ুইটি অন্য একটা চড়ুইকে জোড় হিসেবে নিয়ে এলো। নতুন চড়ুইটি ওই ছানাদের একদমই পছন্দ করত না আর একদিন সে ইচ্ছে করে শক্ত চালের দানা ওই ছানাদের খাইয়ে দিল, যা তাদের গলায় আটকে গেল এবং ওই দুই ছানাই মারা গেল। পুরুষ চড়ুইটি ছানাদের মৃত্যুর খবর গোপন করল আর মহলের রানী এই সব দৃশ্য প্রথম থেকেই দেখছিলেন। এটা দেখে মহলের রানীর খুব কষ্ট হলো। তিনি ভাবতে লাগলেন যে যদি আমি মারা যাই তবে বাদশাহ দ্বিতীয় বিয়ে করে ফেলবেন আর নতুন মা হয়তো আমার ছেলেদের সাথেও এমন ব্যবহারই করবে। রানীর ওই ছানাদের মারা যাওয়ায় খুব কষ্ট হয়েছিল। রানী একদিন মাথা ধরে শুয়ে পড়লেন। যখন রাজা এলেন তখন তাকে এভাবে শুয়ে থাকতে দেখে এর কারণ জিজ্ঞেস করলেন। রাজা জিজ্ঞেস করায় রানী বললেন যে আপনার না জিজ্ঞেস করাই ভালো। রাজা বললেন, যদি আমি না জিজ্ঞেস করি তবে কে জিজ্ঞেস করবে? তারপর রানী বললেন যে আগে তো আপনি আমার কাছে কথা দিন যে আমি যা বলবো আপনি তাই করবেন। রাজা বললেন যে তুমি যা বলবে আমি তোমার কথা মানব, বলো কি ব্যাপার? তারপর রানী বললেন যে আগে আপনি আমার কাছে কথা দিন যে যদি আমি মারা যাই তবে আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। রাজা যখন এটা শুনলেন তখন রাজা বলতে লাগলেন যে রানী, আজ তুমি এসব কেমন কথা বলছো? তারপর রানী ওই দুই চড়ুইয়ের পুরো গল্প বাদশাকে শোনালেন। এটা শুনে বাদশারও খুব কষ্ট হলো। রাজা রানীকে বোঝানোর খুব চেষ্টা করলেন, কিন্তু রানী মানলেন না। অবশেষে রাজা কথা দিলেন যে যদি তুমি মারা যাও তবে আমি দ্বিতীয় বিয়ে করব না। তারপর কিছুদিন পরই এমন হলো যে ওই রানী অসুস্থ হয়ে পড়লেন এবং একদিন ইন্তেকাল করলেন। প্রথম তো রাজার রানীর মৃত্যুতে খুব আফসোস হলো। তারপর যেমন যেমন দিন কাটতে লাগলো রাজার মন থেকে এই বোঝা হালকা হতে লাগলো এবং তিনি এই কষ্ট ভুলতে লাগলেন। তারপর রাজ্যের কিছু উজির বাদশাকে ঘিরে ধরল। ওই উজিররা বাদশাকে খুব জোরাজুরি করল যে বাদশা সালামত, রাজ্যের স্বার্থে আপনি দ্বিতীয় বিয়ে করে নিন। প্রথমে তো বাদশাহ পরিষ্কার মানা করে দিলেন, কারণ তিনি রানীকে খুব ভালোবাসতেন। তারপর শেষমেশ বাধ্য হয়ে বাদশাহ দ্বিতীয় বিয়ের জন্য রাজি হয়ে গেলেন এবং তারপর বাদশাহ দ্বিতীয় বিয়ে করে নিলেন। নতুন রানী যখন জানতে পারলেন যে বাদশার দুয়ে ছেলে আছে, তখন তার মনে ওই ছেলেদের প্রতি এক ধরনের অনীহা জন্ম নিল এবং তিনি তাদের মহল থেকে দূরে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটতে লাগলেন। একদিন ওই রানীও মাথা ধরে শুয়ে পড়লেন। যখন রাজা মহলে এলেন তখন তাকে এভাবে শুয়ে থাকতে দেখে এর কারণ জিজ্ঞেস করলেন। রানী বলতে লাগলেন যে আমার আপনার বড় ছেলে রউফকে একদমই ভালো লাগে না। হয় আপনি আমাকে তালাক দিন, নয়তো রউফকে দেশ থেকে বের করে দিন। তারপর বাদশাহ রানীকে বললেন যে তুমি চিন্তা করো না, আমি রউফকে মহল থেকে দূরে কোথাও পাঠানোর ব্যবস্থা করছি। তারপর বাদশাহ একটা নির্দেশ জারি করলেন। একটা নোটিশে লেখানো হলো যে রউফকে মহল থেকে দূরে অন্য কোনো অঞ্চলে পাঠানো হচ্ছে এবং এখন রউফের মহলে প্রবেশের প্রয়োজন নেই। সে আমাদের রাজ্যের অন্য কোনো প্রান্তে গিয়ে থাকতে পারে। যখন রউফ আর বসন্ত বাইরে থেকে ফিরল তখন তারা মহলের বাইরে ওই নির্দেশনামা দেখল। নোটিশ পড়ে রউফ কাঁদতে লাগলো এবং বলতে লাগলো যে প্রথমে তো আমার মা আমাকে ছেড়ে চলে গেলেন আর এখন বাবাও মহল থেকে দূরে সরিয়ে দিলেন। সে ছোট ভাইকে বলতে লাগলো যে বসন্ত, তুমি মহলে চলে যাও, আমার তো মহলে ঢোকার অনুমতি নেই। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাই বলল যে বাদশাহ আজ তোমাকে মহল থেকে বের করে দিয়েছেন আর হতে পারে কাল না জানি তার মনে কি খেয়াল আসে, কাল তিনি আমাকেও বের করে দেবেন, তাই আমিও তোমার সাথে চলছি। তারপর তারা মহল ছেড়ে অন্য এক অঞ্চলের দিকে চলতে লাগলো এবং তারা চলতে চলতে অনেক দূরে চলে এলো। এখন তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারা ফল খেয়ে পেট ভরালো আর এখন রাতও অনেক হয়ে গিয়েছিল। ছোট ভাই বসন্তের ঘুম পাচ্ছিল। বড় ভাই রউফ বলল যে ভাই, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার পাহারা দিচ্ছি। বসন্ত ঘুমিয়ে পড়ল আর রউফ পাহারা দিতে লাগলো। রউফের কাছে ওইসব হাতিয়ার ছিল যা সে শিকারের সময় নিজের সাথে রাখত। পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল। জঙ্গলের সব গাছ আর পশু পাখি দেখা যাচ্ছিল।
এখনও মাঝরাত হয়েছিল। যেই গাছের নিচে তারা আরাম করার জন্য বসেছিল, ওই একই গাছের ওপরে একটা তোতা পাখি আর একটা টিয়া পাখি এসে বসল। টিয়া পাখি বলতে লাগলো যে, যদি কেউ শুনছে তবে শুনুক, যে কেউ আমাকে শিকার করে খাবে সে সকাল পর্যন্ত বড় কোনো দায়িত্ব পাবে। রউফ প্রথমে তো তোতা আর টিয়া পাখিকে মানুষের মতো আওয়াজ করতে দেখে খুব অবাক হলো। এরপর তোতা পাখি বলল যে, কেউ শুনছে তো শুনুক, যদি কেউ আমাকে শিকার করে খায় তবে সে অনেক বিপদের সম্মুখীন হয়েও জয়ী হবে। রউফ খুব মনোযোগ দিয়ে ওই দুই পাখির কথা শুনছিল। এরপর রউফ তার ধনুকে তীর চড়ালো এবং এমনভাবে নিশানা করল যে দুটো পাখি শিকার হলো। রউফ জঙ্গল থেকে শুকনো কাঠ জোগাড় করল এবং আগুন জ্বালিয়ে ওই দুই তোতা আর টিয়া পাখির গোশত ভাজতে লাগল। রউফ তোতা পাখির গোশত নিজে খেয়ে নিল আর টিয়া পাখির গোশত নিজের ভাই বসন্তের জন্য রেখে দিল। কিছুক্ষণ পর রউফকে ঘুমে ধরল। সে তার ছোট ভাই বসন্তকে জাগিয়ে দিল এবং তারপর তোতা পাখির গোশত তাকে খেতে দিল। বসন্ত ওই তোতা পাখির গোশত খেয়ে নিল এবং পাহারা দিতে লাগল, আর রউফ ঘুমিয়ে পড়ল। বসন্ত মনে মনে ভাবল যে, আমার ভাই কত কষ্ট করে এই শিকার করেছে আর আমার জন্য গোশত রেখেছে, এখন আমিও এর জন্য কোনো ভালো খাবার খুঁজি। সে এই ভেবে খাবারের খোঁজে ওখান থেকে উঠে চলতে লাগল। সে জঙ্গলে এদিক ওদিক খুঁজতে শুরু করল, আর ওদিকে রউফ জঙ্গলে একা ঘুমাচ্ছিল। তাকে একা ঘুমাতে দেখে একটা অনেক বড় বিষধর সাপ তার কাছে এসে তাকে ছোবল মারল। বিষের প্রভাবে রউফ অজ্ঞান হয়ে পড়ল এবং তার শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে গেল। খাবারের খোঁজে বসন্ত পুরো জঙ্গলে ঘুরল, কিন্তু ব্যর্থ হল এবং তারপর নিজের ভাই রউফের কাছে এসে বসল। তারপর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে গেল। পুরো জঙ্গলে পশু আর পাখির ডাক গুঞ্জরিত হতে লাগল। ছোট ভাই বসন্ত বড় ভাই রউফকে তোলার চেষ্টা করল, কিন্তু সে উঠল না, কারণ সাপের বিষে সে গভীর কুমায় চলে গিয়েছিল এবং তাকে মৃত মনে হচ্ছিল। তারপর ছোট ভাই বসন্ত কাঁদতে শুরু করল। সে ভাবল তার ভাই মারা গেছে। তারপর তার মনে চিন্তা এলো যে, আমার ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করা উচিত। সে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য কাছেই অন্য কোনো লোকালয়ের দিকে চলতে লাগল, আর সে চলতে চলতে এক শহরে পৌঁছে গেল। বসন্ত যে শহরে পৌঁছেছিল ওই শহরের বাদশাহ সদ্য ইন্তেকাল করেছিলেন, আর ওই দেশে এই নিয়ম ছিল যে বাদশাহ মারা গেলে উজিররা এক বিশেষ রাজকীয় ঘোড়া ছেড়ে দিতেন, আর ওই ঘোড়া যার সামনে গিয়ে থামত তাকেই নতুন বাদশাহ হিসেবে নির্বাচন করা হতো। আল্লাহর ইচ্ছায় এমন হলো যে উজিররা যেই ঘোড়াটি ছাড়ল, তো ঘোড়াটি চলতে চলতে এলো আর বসন্তের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পেছনে পেছনে কাজী আর সব উজিরও হেঁটে আসছিলেন। যখন তারা বসন্তের সামনে ঘোড়াটিকে থামতে দেখলেন, তখন তারা তার কাছে এলেন এবং তার মাথায় মুকুট পরিয়ে দিলেন, আর সব উজির, কাজী এবং প্রজারা সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন যে, আজ থেকে আপনি আমাদের বাদশাহ, আপনি আমাদের শাসক এবং আমরা আপনার সব হুকুম মানব। যখন বসন্ত এভাবে হঠাৎ করে রাজত্ব পেল, তখন সে রাজ্য পরিচালনায় ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে রউফ যে গাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিল সে কথা সে ভুলে গেল। ঘটনাক্রমে সেখান দিয়ে এক অভিজ্ঞ হেকিম চিকিৎসক যাচ্ছিলেন। যখন তিনি এক যুবককে দেখলেন, তখন তিনি তার কাছে এলেন এবং তাকে তোলার চেষ্টা করলেন। তিনি পরীক্ষা করে বুঝতে পারলেন যে এই যুবক মারা যায়নি, বরং কোনো বিষধর সাপ তাকে কামড়েছে এবং বিষের প্রভাবে সে কোমায় আছে। হেকিম খুব অবাক হলেন যে, এত সুন্দর যুবক, একে বাঁচানো উচিত। হেকিমের তার ওপর মায়া হলো এবং তিনি তার ব্যাগে থাকা বিভিন্ন ভেষজ লতাপাতা দিয়ে দ্রুত একটি প্রতিষেধক তৈরি করলেন। হেকিম ওই প্রতিষেধক রউফের মুখে ঢেলে দিলেন এবং ক্ষতে মলম লাগালেন। কিছুক্ষণের মধ্যেই বিষের প্রভাব কমতে শুরু করল এবং রউফ জ্ঞান ফিরে পেল। রউফ উঠে বলতে লাগল যে, আমার কি হয়েছিল? তারপর হেকিম তাকে জানালেন যে, তোমাকে এক বিষধর সাপ কামড়েছিল এবং তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, কিন্তু আল্লাহর রহমতে এখন তুমি একদম ঠিক আছো। রউফ যখন এটা শুনল তখন সে খুব অবাক হলো এবং আল্লাহর শুকরিয়া আদায় করল এবং হেকিমকে ধন্যবাদ জানালো। হেকিম জানালেন যে, আমি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মানুষের চিকিৎসা করি, এই কাজ খুব কঠিন, আমি তোমাকে আমার সাথে রাখতে পারবো না, তাই তুমি অন্য কোথাও চলে যাও। আর হ্যাঁ, যদি তোমার কখনো আমাকে দরকার হয় তবে স্মরণ করো, আমি ইনশাআল্লাহ তোমার সাহায্যে পৌঁছে যাব। তারপর রউফের নিজের ভাই বসন্তের কথা মনে পড়ল, আর সে নিজের ভাইকে খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে সে তার ভাই বসন্তের শহরে পৌঁছে গেল। শহরের বাইরে উঁচু উঁচু দালান আর দেওয়াল ছিল। শহরে ঢোকার কয়েকটা দরজা ছিল যা রাত হতেই বন্ধ হয়ে যেত, আর ওই দরজাগুলোর কাছে পাহারাদাররা পাহারা দিত। রউফ পাহারাদারদের খুব মিনতি করল, কিন্তু পাহারাদারদের কোনো প্রভাব পড়ল না। পাহারাদার রউফকে বলল যে এখন দরজা বন্ধ হয়ে গেছে, কারণ এটা বাদশাহর হুকুম যে রাত হতে শহরের সব দরজা বন্ধ করে দেওয়া হোক, তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না।
আর এখন তোমাকে রাত শহরের বাইরেই কাটাতে হবে। আসলে আসল সত্য এটা ছিল যে গত কয়েক বছর ধরে এক অনেক বড় বাঘ জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসতো আর ওই শহরের কাছাকাছি মানুষের ওপর হামলা করত। সে অনেক মানুষের ক্ষতি করেছিল, তাই বাদশাহর খুব কড়া হুকুম ছিল, আর পাহারাদারও এই কারণেই বাধ্য ছিল। এক তো বাদশাহর হুকুম, আর দ্বিতীয় ওই বাঘের ভয়। যখন পাহারাদার দরজা খুলল না, তখন রৌফ দরজার কাছেই শুয়ে পড়ল, আর একটু পরেই ওই বাঘ সেখানে হাজির হল। রৌফ খুব বাহাদুর আর বুদ্ধিমান ছেলে ছিল। রৌফের কাছে তার সব হাতিয়ার উপস্থিত ছিল, যা দিয়ে সে শিকার করত। তার কাছে তলোয়ারও ছিল আর তীরও ছিল। সে বাঘের শক্ত মোকাবিলা করল এবং আল্লাহর রহমতে ওই বাঘকে পরাস্ত করে মেরে ফেলল। পাহারাদার বাঘ আর রৌফের এই ভয়ঙ্কর লড়াই দেখছিল। যখন বাঘ মারা গেল, তখন পাহারাদার রৌফকে কৌশলে আটকে জেলে ঢুকিয়ে দিল এবং বাঘ মারার কৃতিত্ব নিজের ঘাড়ে নিয়ে নিল। বাদশাহ খুশি হয়ে ওই পাহারাদারকে উজির বানিয়ে দিলেন যে সে অনেক বড় কাজ সম্পন্ন করেছে। তারপর একদিন এক সওদাগর তার ব্যবসার এক অনেক বড় জাহাজ নিয়ে বসন্তের দেশে ঢুকল। ওই সওদাগর নিজের সব মাল সেখানে বিক্রি করল এবং নতুন মাল কিনে নিল। যখন সে ফিরে যেতে লাগল, তখন তার যে সামুদ্রিক জাহাজ ছিল তা যান্ত্রিক ত্রুটির কারণে এবং সাগরের প্রতিকূল আবহাওয়ায় নিজের জায়গা থেকে একদমই নড়ল না। ওই সওদাগর খুব চিন্তিত হল। সে অভিজ্ঞ নাবিকদের ডাকল, কিন্তু কেউ জাহাজ ঠিক করতে পারল না। তারপর ওই সওদাগর বসন্তের মহলে ঢুকল এবং বাদশাহকে বলতে লাগল যে আমার এমন একজন দক্ষ মানুষের প্রয়োজন যে আমার জাহাজ সাগরে ভাসাতে পারবে। তার বদলে আমি মুখ চাওয়া দাম দিতে রাজি আছি। বাদশাহ বললেন যে আমি কাউকে জোর করতে পারবো না, কিন্তু হ্যাঁ, যদি কেউ সম্পদের বিনিময়ে নিজের ইচ্ছায় এই কঠিন কাজ করতে চায় তবে তাকে অনুমতি আছে। সওদাগর বাদশাহর কথায় পুরো শহরে ঘোষণা করে দিল যে যদি কোনো ব্যক্তি সম্পদের বিনিময়ে এই ঝুঁকিপূর্ণ কাজে সাহায্য করতে চায় তবে সে চলে আসুক, কিন্তু এই কাজের জন্য কেউই রাজি হল না। পাহারাদার, যে এখন উজির, রৌফকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল, কারণ সে জানত যে যদি কেউ জেনে যায় যে বাঘকে রৌফ মেরেছিল তবে সে নিজেই ফেঁসে যাবে। সে ভাবতে লাগলো যে কেননা রৌফকে এই সওদাগরের হাতে তুলে দেওয়া হোক। তারপর অবশেষে সে রৌফকে ওই সওদাগরের হাতে তুলে দিল। সওদাগর রৌফকে দেখে বলল, তুমি কি আমার জাহাজ সাগরে ভাসাতে পারবে? যদি পারো তবে আমি তোমাকে অনেক সম্পদ দেব, আর না পারলে তোমাকে বন্দী করে রাখব। রৌফ বলল যে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জাহাজ চালানোর চেষ্টা করব। রৌফ তার বুদ্ধি ও দক্ষতা প্রয়োগ করে জাহাজের ত্রুটি খুঁজে বের করল এবং পালগুলো সঠিকভাবে বেঁধে বাতাসের অনুকূলে জাহাজ ভাসিয়ে দিল। জাহাজ চলতে শুরু করল। এটা দেখে সওদাগর খুব খুশি হল এবং সে রৌফকে অনেক সম্মান করল এবং নিজের সহকারী বানিয়ে নিল। যখন সামুদ্রিক জাহাজ অন্য দেশের উপকূলে পৌঁছালো, তখন সওদাগর এবং রৌফ ওই সব মাল সেখানে বিক্রি করল। একদিন ওই দেশের শাহজাদি এবং তার বান্ধবীরা সওদাগরের কাছে কাপড় কেনার জন্য এলো। যখন শাহজাদি রৌফকে দেখলেন, তখন তার সততা, বুদ্ধি ও চরিত্র দেখে মুগ্ধ হলেন। শাহজাদি রৌফকে বললেন যে আমি তোমার সততা ও চরিত্র পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে? রৌফ যখন এটা শুনল তখন সে রাজি হল। শাহজাদি সাথে সাথে মহলে গেলেন এবং তার বাবাকে সওদাগরের সহকারীর ব্যাপারে জানালেন যে সে খুব ভালো মানুষ আর তিনি তাকে বিয়ে করতে চান। বাদশাহ সাথে সাথে হুকুম দিলেন যে যাও, সওদাগর আর তার সহকারীকে মহলে হাজির করো। পরের দিন সওদাগর রৌফকে নিয়ে বাদশাহর মহলে চলে এলো। বাদশাহরও রৌফকে খুব পছন্দ হলো, আর এভাবেই রৌফের বিয়ে ওই শাহজাদির সাথে হয়ে গেল। সওদাগরের সব ব্যবসার জিনিস বিক্রি হয়ে গিয়েছিল। এখন সওদাগর ওই দেশ থেকে বসন্তের দেশে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর রৌফ আর সওদাগর বাদশাহর কাছ থেকে নিজেদের দেশে ফিরে যাওয়ার অনুমতি চাইল। শাহজাদিও এই সফরে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বাদশাহ সওদাগরকে অনেক উপহার উপঢৌকন দিলেন, যা দিয়ে সওদাগরের সামুদ্রিক জাহাজ ভরে গেল। কিন্তু সওদাগরকে লোভে অন্ধ করে দিল। তার মনে লোভ এলো। রৌফ বেচারা 3 দিন ধরে সামুদ্রিক জাহাজের দেখাশোনা করতে থাকল, আর তারপর চতুর্থ দিন সওদাগর নিজে দায়িত্ব নিল। 3 দিন একটানা পরিশ্রমের কারণে রৌফ খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। সওদাগর সুযোগ বুঝে রৌফকে এক নির্জন দ্বীপে নামিয়ে রেখে জাহাজ নিয়ে পালিয়ে গেল। কিন্তু আল্লাহর রহমতে রৌফ ওই দ্বীপে কিছু ফলমূল খেয়ে বেঁচে রইল এবং পরে কাঠের একটা বড় তক্তা পেয়ে সেটা ধরে ভাসতে ভাসতে কয়েকদিন পর উপকূলে গিয়ে ঠেকল। রৌফ বেচারা কয়েকদিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল। তাই সে উপকূলে পৌঁছাতেই অজ্ঞান হয়ে গেল। আর ওই উপকূলের কিনারে এক ধোপা আর ধোপানি কাপড় কাচছিল। যখন তারা এক যুবককে অজ্ঞান পড়ে থাকতে দেখল, তখন তারা তাকে তুলে নিজেদের বাড়িতে নিয়ে গেল। তাদের বাড়ি পৌঁছে রৌফের জ্ঞান ফিরে এলো। তারপর ধোপা আর ধোপানি গরম গরম দুধ রৌফকে খাওয়ালো, তাজা ফল খাওয়ালো, তো রৌফ একদম ঠিক হয়ে গেল। ধোপার কোনো সন্তান ছিল না,
তাই ধোপা রৌফকে নিজের বাড়িতে রেখে দিল আর তাকে নিজের ছেলের মতো স্নেহ করতে লাগল। ওদিকে যখন সওদাগর শাহজাদিকে গিয়ে জানালো যে রৌফ সাগরে ডুবে গেছে, শাহজাদি কান্নাকাটি শুরু করে দিলেন। তারপর সওদাগর বলল যে যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কেঁদে কী লাভ, তুমি আমাকে বিয়ে করে নাও। শাহজাদি বলতে লাগলেন যে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, তুমি মিথ্যে বলছো। সওদাগর শাহজাদিকে মানানোর জন্য খুব চেষ্টা করল আর খুব মিনতি করল, কিন্তু শাহজাদির মুখে না ছাড়া কিছু ছিল না। আর শাহজাদি কয়েকদিন ওই জাহাজেই সফর করতে থাকলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তারপর কয়েকদিন পর যখন এই সামুদ্রিক জাহাজ উপকূলের কিনারে পৌঁছালো, তো এই খবর ধোপার বাড়ি পর্যন্ত পৌঁছালো। যখন রৌফ সামুদ্রিক জাহাজের খবর পেল, তখন সে ধোপানিকে সওদাগরের কাছে পাঠালো, যাতে সে কাপড় কাচার বাহানায় তার কাছে যায় এবং শাহজাদির খবর পেতে পারে। তারপর ধোপানি কাপড় নেওয়ার জন্য সওদাগরের কাছে গেল। সওদাগর নিজের পুরনো কাপড় ধোপানিকে দিয়ে দিল, আর তারপর শাহজাদিকে বলল যে পুরনো কাপড় দিয়ে নতুন কাপড় পরে নাও। ধোপানি শাহজাদিকে চুপি চুপি বলল যে তুমি চিন্তা করো না, তোমার স্বামী বেঁচে আছেন আর তিনি আমাদের বাড়িতে একদম ঠিক আছেন এবং তার নাম রৌফ। শাহজাদি যখন রৌফের নাম শুনলেন তখন তার বিশ্বাস হয়ে গেল এবং তিনি খুব খুশি হলেন। তারপর ধোপানি জানালো যে তিনিই তোমার খোঁজ নেওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। তারপর ধোপানি শাহজাদিকে বলল যে যদি আজ তোমাকে সওদাগর বিয়ের জন্য বলে, তবে তুমি তাকে বলবে যে আমি রাজি হব, যদি তুমি আমাকে রৌফ আর বসন্তের পুরো ঘটনা শোনাতে পারো। এই কথা শুনে শাহজাদি খুব খুশি হলেন। তারপর ধোপানি শাহজাদির পুরনো কাপড় নিয়ে নিজের বাড়ি ফিরে এলো এবং বাড়ি এসে রৌফকে পুরো ঘটনা শোনালো। তারপর পরের দিন যখন সওদাগর শাহজাদিকে বিয়ের জন্য বলল, শাহজাদি বলতে লাগলেন যে আমি রাজি হতে পারি, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে, তুমি আমাকে রৌফ আর বসন্তের গল্প শোনাও। এটা শুনে সওদাগর বলতে লাগল যে আমি এই গল্পের ব্যাপারে জানি না, কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করে তোমাকে শোনাতে পারি। তারপর সওদাগর ওই গল্পের খোঁজে সেখান থেকে বেরোলো এবং খুঁজতে খুঁজতে বাদশাহ বসন্তের মহলে পৌঁছে গেল এবং বসন্তকে বলতে লাগল যে আমার রৌফ আর বসন্তের গল্প শুনতে হবে। যখন বাদশাহ এই দুটো নাম শুনলেন, তখন তার নিজের ভাই রৌফের কথা মনে পড়ে গেল, যাকে তিনি মৃত ভেবেছিলেন। বাদশাহ যখন এই কথা শুনলেন, তখন তার মনেও বসন্ত আর রৌফের গল্প শোনার প্রবল আগ্রহ জন্মালো এবং বাদশাহ পুরো শহরে এই ঘোষণা করে দিলেন যে যে কেউ মহলে এসে রৌফ আর বসন্তের আসল গল্প শোনাবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। পরের দিন ধোপানি রৌফের কথায় বাদশার মহলে ঢুকল এবং বলতে লাগল যে বাদশাহ সালামত আমার ছেলে রৌফ ছদ্মবেশে এই গল্প শোনাতে পারে। যখন বাদশাহ এটা শুনলেন, তখন তিনি খুব খুশি হলেন। তারপর বাদশাহ অনুমতি দিলেন। বাদশাহ বসন্ত এই রাত খুব অস্থিরতার সাথে কাটালেন। তারপর পরের দিন বাদশাহ আর তার উজিররা দরবারে হাজির হলেন। সওদাগর ও শাহজাদিকে নিয়ে দরবারে এলো। রৌফ ছদ্মবেশে বাদশার মহলে ঢুকল। তারপর রৌফ বাদশাকে উদ্দেশ্য করে বলল যে বাদশাহ সালামত, আমি আমার এই গল্প শোনাব, কিন্তু শর্ত হলো যদি আমার গল্প শোনানোর সময় কোনো লোক বাধা দেয়, তবে আপনি তাকে শাস্তি দেবেন। বাদশাহ সব শর্ত মঞ্জুর করে নিলেন আর তারপর রৌফ গল্প শোনানো শুরু করল। যখন রৌফ গল্পের ওই অংশে পৌঁছালো যেখানে সে বাঘের মোকাবিলা করে বাঘকে মেরে ফেলেছিল আর পাহারাদার রৌফকে জেলে ঢুকিয়ে বাঘ মারার নাম নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল, এটা শুনে ওই পাহারাদার, যে এখন উজির, বলে উঠল যে বাদশাহ সালামত এই গল্প মিথ্যা, বাঘ তো আমি মেরেছিলাম। তখন বাদশার কথায় তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। তদন্তে সে স্বীকার করল যে রৌফই বাঘ মেরেছিল। রৌফ বলল যে বাকি গল্প সে শোনাচ্ছে। যখন গল্প শোনাতে শোনাতে সে গল্পের ওই অংশে পৌঁছালো যেখানে সওদাগর রৌফকে নির্জন দ্বীপে ফেলে দিয়েছিল আর শাহজাদিকে বিয়ের জন্য বাধ্য করতে শুরু করেছিল, এটা শুনে ওই সওদাগর কাঁপতে লাগল আর বলে উঠল যে বাদশাহ সালামত এই কথা মিথ্যা। তারপর বাদশাহ হুকুম দিলেন যে সওদাগরকে গ্রেপ্তার করো। সিপাহীরা সওদাগরকে গ্রেপ্তার করে নিল আর জিজ্ঞাসাবাদে সেও সত্য স্বীকার করল আর শাহজাদিও নিজের পরিচয় দিলেন। তারপর বাদশাহ বসন্ত ছদ্মকেশী রৌফকে উদ্দেশ্য করে বললেন যে তুমি এই গল্প কিভাবে জানো, যা একদম সত্যি, তুমি তোমার ছদ্মবেশ সরাও। বাদশার কথায় যখন রৌফ নিজের ছদ্মবেশ সরাল, তখন বসন্ত আর সব প্রজারা দেখে অবাক হয়ে গেল আর সে বলল যে আমি রৌফ। তারপর বাদশাহ বসন্ত সবাইকে উদ্দেশ্য করে জানালেন যে আমি বসন্ত। তারপর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন, কারণ তারা অনেক দিন পর একে অপরের সাথে মিলেছিলেন। আর তারপর বাদশাহ বসন্ত নিজের ভাই রৌফ আর তার স্ত্রীকে অত্যন্ত সম্মানের সাথে মহলে রাখলেন। আর তারপর রৌফ ও বসন্ত নিজেদের বাবার কথা মনে করা শুরু করে দিলেন। কিছুদিন পরই তারা জানতে পারলেন যে তাদের বাবা অমুক দেশে আছেন আর তিনি অনেক বুড়ো হয়ে গেছেন আর তিনি তাদের খুব মনে করেন।
যখন রউফ আর বসন্ত নিজের বাবার ব্যাপারে শুনলেন তখন তারা সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। বসন্ত, রউফ আর রউফের স্ত্রী নিজেদের বাবার দেশের দিকে রওনা হয়ে গেলেন। বাদশাহ নিজের 2 ছেলের সাথে মিলে খুব খুশি হলেন। তারপর কিছুদিনের মধ্যেই বাদশাহ ইন্তেকাল করলেন আর রাজত্ব রউফ পেলেন। রউফ ওই দেশের বাদশাহ হয়ে গেলেন আর বসন্ত নিজের দেশে ফিরে গেলেন, যে দেশের তিনি আগে থেকেই বাদশাহ ছিলেন। এভাবে এক দেশের বাদশাহ রউফ হয়ে গেলেন আর অন্য দেশের বাদশাহ বসন্ত হয়ে গেলেন। রউফ অনেক বিপদ ও পরীক্ষা পার করে বাদশাহ হলেন, আর বসন্ত আল্লাহর ইচ্ছায় সহজেই বাদশাহ হলেন। তাদের সৎ মাও ইন্তেকাল করেছিলেন, আর এখন তারা দুজনেই নিজেদের দেশের ন্যায় বিচারের সাথে রাজত্ব করতে লাগলেন। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে আপনারা জানান কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।